আচ্ছা, লাস্ট দিন আমরা দেখতেছিলাম কি আমরা বিভিন্ন ধরনের লুপিং ফর লুপ হোয়াইল লুপ দিয়ে বিভিন্ন ধরনের আমরা জিনিসপত্র দেখতেছিলাম কিভাবে কাজ করা যায়। বিভিন্ন ধরনের প্যাটার্ন তৈরি করা থেকে শুরু করে লুপ ইউজ করে বিভিন্ন ধরনের সিরিজ জেনারেট করা, এগুলো আমরা দেখছিলাম। ঠিক আছে, তারপর ব্রেক কন্টিনিউ, এগুলো আমরা দেখছিলাম কিভাবে কাজ করে আর কি। ঠিক আছে, তো আজকে আমরা কিভাবে লুপ ইউজ করে আরেকটা প্রবলেম সলভ করা যায় সেটা আমরা একটু দেখবো আর কি। প্রবলেমটা হলো আমাদের প্রাইম নাম্বার বের করা, মানে গিভেন এ নাম্বার, তুমি ওই নাম্বারটা আসলে প্রাইম কিনা এটা খুঁজে বের করার একটা প্রোগ্রাম আমরা চিন্তা করতে যাচ্ছি আসলে। ঠিক আছে, একটা নাম্বার প্রাইম কখন কখন হয় একটা নাম্বার প্রাইম? যেমন 5 কেন প্রাইম, বা 7 কেন প্রাইম, 6 কেন প্রাইম না? কারণ পাঁচ পাঁচ বা সাতকে অন্য কোনো দুইটা সংখ্যা দ্বারা মাল্টিপল করে করা যায় না, কিন্তু ছয়কে করা যায়। যেরকম 6 = 3 × 2, এই জন্য 6 প্রাইম না। মানে স্যার, এক প্রাইমের, এবং সংখ্যা বাদে যে কোনো সংখ্যা দ্বারা ভাগ করা গেল এটা প্রাইম না। হ্যাঁ এটাই, এক এবং ওই সংখ্যাটা নিজে, এই দুইটা সংখ্যা বাদ দিয়ে অন্য যে কোনো সংখ্যা দিয়ে যদি ভাগ না যায় তাহলে সেই সংখ্যাটা আমরা প্রাইম বলি। যেমন 5, এক দিয়ে তো পৃথিবীর সবাই যায়, এবং ওই সংখ্যাটা দিয়ে ওই সংখ্যাটা তো অবশ্যই যাবে। এই দুইটা বাদ দিয়ে বাকি যে যে কোনো কোনো একটা সংখ্যা দিয়ে যদি যায়, সংখ্যাটা ডিভিজিবল যদি হয়ে যায়, তাহলে সেটাকে প্রাইম আমরা বলি না। আর যদি না যায় তাহলে সেটাকে আমরা প্রাইম বলি। যেমন 6 2 আর 3 দিয়ে সহজে চলে যায়, 9 3 দিয়ে চলে যায়, 8 2 4 দিয়ে হয়ে যায়, 10 5 2 দিয়ে হয়ে যায়। আর 7 5 তারপর 19 17 এগুলো হয় না। তো এই জন্য আমরা এগুলাকে বলছি প্রাইম, আর 5 7 17কে বলছি প্রাইম, আর বাকিগুলোকে বলছি প্রাইম না আর কি। ঠিক আছে, তাহলে আমরা নর্মালি কি করি, ওই সংখ্যাটা মানে এক আর ওই সংখ্যাটা বাদ দিয়ে মাঝখানে যে সংখ্যাগুলো আছে এগুলোর মধ্যে যেমন দেখো যে 6 এর ক্ষেত্রে 2 দিয়ে যায়, 3 দিয়েও যায়। হ্যাঁ, তারপর 4 2 দিয়ে যায়, তারপর 9 2 দিয়ে যায় না কিন্তু 3 দিয়ে যায়। ঠিক আছে, 10 2 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 12 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, অনেকগুলো দিয়ে যায়। ঠিক আছে, আমাদের কথা হলো যে কোনো একটা সংখ্যা দিয়ে যদি সে ডিভাইড হয়ে যায় তাহলে সে কি আর প্রাইম থাকবে? না স্যার। থাকবে না, যে কোনো একটা সংখ্যা। তাহলে আমরা লিখতেছি কারোর ক্ষেত্রে 2 হচ্ছে, কারোর ক্ষেত্রে 3 হচ্ছে, কারোর ক্ষেত্রে হয়তো 4 হচ্ছে। তো আমরা যদি একটা জিনিস খেয়াল করি, মানে আমরা বুঝবো কিভাবে একটা সংখ্যা প্রাইম বিগ প্রাইম কিনা, আমরা ওই সংখ্যাটাকে এক আর এন এই বাদ দিয়ে মাঝখানে যে সংখ্যাগুলো 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত এই যে সংখ্যাগুলো আছে এগুলো হবে আমাদের ডিভিসর, মানে এগুলো হবে আমাদের ভাজক। এই ভাজকগুলো দিয়ে মানে কাকে ভাগ দিব, এন কে আমরা ভাগ দিব। এন এই সংখ্যাগুলোর কোনো একটা দ্বারা, যে কোনো একটা দ্বারা ভাগ যায় কিনা, যদি যায় আমরা ভাগ দেওয়ার চেষ্টা করব, দেখবো যে ভাগ যায় কিনা। যদি যে কোনো একটা দিয়ে ভাগ যায়, যেমন 2 দিয়ে ভাগ হয়ে গেল, তাহলে আমরা কি বলে দিব, এনটা কি প্রাইম না। ওকে। জি স্যার। আর যদি দেখি যে 2 থেকে n-1, যেমন পাঁচের ক্ষেত্রে 2 3 4, n-1 মানে কি, 5-1 মানে 4। আর ওয়ানের পরে কি আছে, ওয়ানের পর 2 থেকে শুরু হয় কত পর্যন্ত, 5-1 মানে 4 পর্যন্ত, সংখ্যাটা -1 পর্যন্ত। 2 3 4 কোনোটা দিয়ে কি পাস যায়? না স্যার। সাতের ক্ষেত্রে 2 3 4 5 6 কোনোটা দিয়ে যায় না, যেখানে 6 হইলো n-1। একের পর থেকে শুরু করে মানে 2 থেকে শুরু করে n-1 পর্যন্ত সংখ্যাগুলো দিয়ে কোনটা দিয়ে ভাগ যায় না, কিন্তু 6 2 দিয়ে চলে যায়। ঠিক আছে, 9 2 দিয়ে যায় না, 2 দিয়ে যায় না তিন কিন্তু দিন। 3 দিয়ে যায়। ঠিক আছে, তাহলে আমাদের প্ল্যানটা কি, প্ল্যানটা হলো যে আমরা 2 থেকে শুরু করব, 2 থেকে শুরু করব। আই লেস দেন নাম মানে কি, আই লেস দেন নাম মানে ইকুয়াল কি, নাম-1, ওই নাম্বারটা মানে নাম্বারটা যদি এন বা নাম যেটাই ধরো তোমার ইচ্ছা, এন বা নাম যেটাই বলো, তো নাম্বার-1 পর্যন্ত না, জি স্যার। এটা দিয়ে আমরা ওই যে সংখ্যাটা আমাদের এন, ওইটাকে আমরা ভাগ দেওয়ার চেষ্টা করতেছি। এই যে 2 থেকে যে 2 থেকে যে বাকি জিনিসগুলো আছে এগুলা কি, এগুলো আমাদের ডিভিসর গুলা। ঠিক আছে, ডিভিসর গুলা 2 থেকে শুরু করে n-1, অথবা যদি নাম ধরো তাহলে নাম-1, এই সংখ্যাগুলো আমাদের ডিভিসর। তো ওই ডিভিসর দিয়ে আমি ভাগ দিচ্ছি কাকে, ভাজ্যটা হলো সংখ্যাটা ইটসেলফ। যদি সংখ্যাটা ভাগ যায়, ভাগ গেছে মানে কি, সে কি আর প্রাইম থাকবে? না স্যার। প্রাইম থাকবে না। তাহলে এই লুপটা দিয়ে মিললে আমরা কি করতেছি, আমরা চেক করতেছি যে ভাগ যায় কিনা, ভাগ যায় কিনা। যদি একটাতে ভাগ যায় তাহলে কি আর, মানে মনে করো 6 যে আছে সে 2 দিয়ে ভাগ যায়, আমাকে দরকার আছে 3 দিয়ে ভাগ যায় কিনা চেক করার। না স্যার। 6 2 দিয়ে ভাগ চলে যায়, মানে আমি 2 থেকে তো শুরু করছি। 6-এর ক্ষেত্রে কি হবে, 6-1 মানে 5, 2 থেকে 5 পর্যন্ত আমরা টেস্ট করার কথা, বা 2 দিয়ে সে ভাগ হয়ে গেল। 6 mod 2 করো, কত আসবে? 6 mod 2 করলে কত আসবে, 0 আসবে। 0 আসবে। তাহলে আর তো 3 দিয়ে ভাগ দেওয়ার দরকার নেই, আমি বের হয়ে চলে যাবো এই লুপ থেকে। এই লুপটা করতেছিল কি, কোনো ডিভিজনতে ভাগ যায় কিনা সে চেক করছিল, ওই জন্য আমি কি করছি, ব্রেক দিয়ে আমি বাইরে চলে আসছি এই জায়গায়। হ্যাঁ,
জি ওকে। স্যার। এখন এখানে দেখবো যে আমি কিছু এডিশনাল জিনিসপত্র লিখছি, যে ফ্ল্যাগ ট্র্যাক এসব কি হাবিজাবি জিনিসপত্র এখানে লিখছি। এটার লেখার কারণটা হলো, একটা জিনিস দেখো, আহ জিনিসটা অনেকটা ডিসকোয়ালিফাই করার মতো, বুঝছো? যে তুমি জি স্যার। তুমি তুমি ভাইবা বোর্ডে আসছো, তোমাকে আমি আটকাবো, সামও আটকাবো তোমার। তুমি একটা ভুল করলে তোমাকে আমি ভাইবা থেকে বাদ করে দিব। প্রথম প্রশ্ন করলাম পাল্লা, দ্বিতীয় প্রশ্ন করলাম পাল্লা, তৃতীয় প্রশ্ন করলাম পাল্লা, তুমি বাদতেছো বাদতেছো বাদতেছো। ঠিক আছে? মনে করো ভাইবে বড় সর্বোচ্চ 10টা প্রশ্ন করা যায়, আমি 10টা প্রশ্ন করলাম, 10টা তুমি পারছো, তাহলে কি তোমাকে কি আমি খারাপ ক্যান্ডিডেট বলতে পারবো? না স্যার। তুমি ভালো ভালো থাকলে না? জি স্যার। আবার এই যে 10টা প্রশ্ন করার ক্ষেত্রে মনে করো প্রথম প্রশ্ন করলাম পাল্লা, দ্বিতীয় প্রশ্ন করলাম পাল্লা, তৃতীয় প্রশ্ন পাল্লা না, তাহলে সাথে সাথে আমি তুমি কি করে দিব, আমি তোমার যে ভালো ক্যান্ডিডেট না, তোমাকে আমি কি মানে আউট করে দিব হবে আর কি, ঠিক আছে? জি স্যার। তখন কি তুমি ভালো থাকবা? মানে ইনিশিয়ালি তুমি যখন ভাইবা বোর্ডে ঢুকো তখন আমরা কি চিন্তা করি, তুমি ভালোই হবা, সবই পারবা, বাট যে কোনো একটা প্রশ্ন যদি আটকে যাও তখন আমরা কি মনে করি, যে ভালো না, অত ভালো না, ঠিক না, তোমাকে বের করে দিই। তাহলে আমরা অনেকটা কি ডিসকোয়ালিফাই করার চেষ্টা থাকি, যে যে কোনো একটা প্রশ্ন পাইলে আমি আউট করে দিব। কিন্তু মানে কিন্তু কোনো জিনিস দিয়ে যদি আউট করতে না পারি, সর্বোচ্চ যতগুলো প্রশ্ন সবগুলো প্রশ্ন ইউজ করে যদি আমরা চেষ্টা করি তোমাকে মানে মানে আটকানোর, বাট কোনোটাতে যদি আটকাতে না পারি, তাহলে আমরা কি বলবো, যে তুমি আসলে অ্যাকচুয়ালি ভালো, ঠিক না? জি স্যার। এখন দেখো এখানে একটা জিনিস হচ্ছে, এই যে জিনিসটা, তুমি ভাবো একটা সংখ্যাকে আমরা এই এই জিনিসটা করে আমরা মানে সে আসলে ভাগ যায় কিনা বোঝার চেষ্টা করতেছি। এখন তুমি ভালো ভাবো, 6-এর ক্ষেত্রে 2 দিয়ে যখন মড হবে ব্রেক হয়ে এখানে আসবে, ঠিক না? এখানে আসবে, জি এই স্যার। লাইনটাতে আসবে। আচ্ছা, ভাগ হয়ে এটা কি এখানে ওই যে 6 2 দিয়ে ভাগ হবে, ভাগ হয়ে ব্রেক হওয়ার কারণে এখানে আসবে। 5-এর ক্ষেত্রে কি এর ভিতরে ঢুকবে? না স্যার, ঢুকবে না। 5-এর ক্ষেত্রে 2 3, নাম মানে কি, নাম মানে 5, মানে 5-এর আগ পর্যন্ত 2 3 4 কোনটা দিয়ে কি 5 মড যাবে? না স্যার, যাবে না। ওগুলো দিয়ে যাবে না। তাহলে সে এই ইফের ব্লকের মধ্যে সে কোনোদিন ঢুকবে? না স্যার, ঢুকবে না। কোনোদিন ঢুকবে না। সে ক্যাজুয়ালি 2 3 4 একটা দিয়ে যখন হবে না, তখন কি এখানে আয়ের ভ্যালু তখন 5 হবে। 5 কি 5-এর সমান? সমান না, তখন ব্রেক হয়ে এখানে আসবে, ঠিক না? জি স্যার। তাহলে দেখো 6-এর ক্ষেত্রে ব্রেক হয়ে এখানে আসছে, আর 5-এর ক্ষেত্রে ক্যাজুয়ালি এখানে আসছে। এই দুইটা আসে কি সমান? এই জায়গায় আসে, লুপ থেকে তো দুইজনে বেরিয়েছে, বা দুইটা আসে কি সমান? এটা ব্রেক হয়ে মডে ইকুয়াল ইকুয়াল 0 হয়ে আসছে। আর এটা কি কোনো কিছু মানে কোনো কিছু দিয়ে ভাগ যায়নি। তাহলে এই যে লুপ থেকে বের হয়ে এই পয়েন্টে আসে, এই দুটো কি সমান নাকি? না স্যার, একটা ইপের ইপের ভিতরে ঢুকতেছে আর একটা ইপের একটা ভিতরে ঢুকতেছে না। ঢুকতেছে না। তাহলে জি স্যার। আর এখান থেকে তুমি কি কি পাইছো স্যার? লিফের ভিতর যখন ঢোকে ওইটা আসলে কি প্রাইম না, জি স্যার। কিন্তু লুপের ভিতরে না ঢুকে যখন বের হয় ওইটা আবার কি প্রাইম। প্রাইম। এখন লুপের ভিতরে ঢুকছে কি ঢুকে নাই, এটা আমি বুঝবো কিভাবে? মানে কেউ আসে এখানে আসে দরজায় দাঁড়াইলো, এখানে আসে দাঁড়াইলো, মনে করো একটা, এটা মনে করো একটা মানে একটা মনে করো একটা মিলের মতো, মানে ভিতরে লোকজন ঢুকে তারপর বাইরে হয়ে আসে, এখন বুঝবো কিভাবে? তাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করছে, না অটোমেটিক্যালি গোটা ওই মিলটা বা ইন্ডাস্ট্রিটা ঘুরায় তাকে ট্যুর দিয়ে তাকে বাইর করছে? বলো। দরজা মনে করো একটা ঢোকার একটা বাইর হওয়ার, আমি কি বুঝবো কিভাবে সে কোন ধরনের ট্রিটমেন্ট পায় বাইর হইলো? এবং বুঝতে হবে না ভিতরে তার সাথে কি হয়েছে? জি স্যার, বুঝতে এমন হবে। যদি হয় যে সাদা পাঞ্জাবি পরে ঢুকাবো, ভিতরে যে মাইকটার খায়, তাহলে পাঞ্জাবিতে দাগ পড়বে বা পাঞ্জাবিতে ভাঁজ পড়বে, ওই ভাঁজ দেখে বুঝবো না যে কি জি স্যার। এ আসলে ভিতরে কিছু একটা মানে মাইকটার খাইছে। আর যদি তাকে সুন্দর করে তাকে যে ট্যুর দেয়, তাহলে তো গাড়িতে চড়ে তাকে সুন্দর করে ঘোরাবে। তাই যেভাবে ঢুকছিল সুন্দর করে সেভাবে সে বের হবে না। জি স্যার। তাহলে ওই আইডিয়াটা থেকে এই ফ্ল্যাগের আইডিয়াটা আসছে, যে সে আদৌ ডিসকোয়ালিফাই হয়েছিল কিনা, এটা বোঝার উপায়। আমরা ইনিশিয়ালি, যেমন তোমরা সবাই আমার স্টুডেন্ট, সবার প্রতি আমার একটা পজিটিভ একটা টেন্ডেন্সি আছে, পজিটিভ ইমেজ আছে, সবাই ভালো। তোমাদের মধ্যে কেউ যদি মনে করো কোনো ডিসরেসপেক্টফুল কিছু করো, সে আসলে কালার হয়ে যায়, ঠিক না? জি স্যার। আর মনে করো সবার সাথে তো কথা হবে না, মনে করো একটা তোমার 60 70 জন আসো, এমন অনেকেই আছে যে যার সাথে আমার কখনো কথাই হবে না, এই সেমিস্টার অর্ডারে চলে যাবে, কখনো হয়তো কথা হবে না, সেভাবে কথা হবে না, তাহলে সে ভালোই থাকবে। ঠিক আছে? আর কেউ মনে করো একটু দুষ্টামি করছে, তাকে কথা বলতে হয়নি, বা দুষ্টামি করার কারণে সে কি ক্রস আউট হয়ে গেছে। অথবা কেউ কেউ এমনও আছে, সে ভালো ছিল, আমার সাথে কথা বলছে, আমার কাছে ভালোই মনে হয়েছে। এগুলা 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 এগুলাই তো হয়, ঠিক না? জি স্যার। মানে ইনিশিয়ালি আমার ধারণা কি থাকবে, যে তুমি আসলে ভালোই, ধরে নি সে আসলে প্রাইমই হওয়ার কথা। ভিতরে সে যদি না ঢুকে এই 1 কি কখনো 0 হবে? না স্যার। এটা হলো কি পাঞ্জাবিতে একটা কালো দাগ পড়ার মতো আর কি, পাঞ্জাবি সাদা ছিল, ভিতরে কোনো কিছুতে কিছু হয় নাই, সে বাইরে হয়ে এখানে যখন আসছে আমি চেক করবো পাঞ্জাবির রং সাদা আছে না নাই। ফ্ল্যাগ ইকুয়াল 1, ফ্ল্যাগ এখানে আমি বলছিলাম ইফের মধ্যে নন জিরো, নন জিরো যদি ভ্যালু থাকে তাহলে এটা কন্ডিশনটা ট্রু হয়, নন জিরো। আর যদি জিরো থাকে তাহলে এটা কি ফলস।
ফলস। তাহলে আমাদের ফ্ল্যাগের ভ্যালু ওয়ান, ভিতরে যদি না ঢুকে, 5-এর ক্ষেত্রে যেমন, 7-এর ক্ষেত্রে যেমন ঢুকবে না, ভিতরে না ঢুকলে ফ্ল্যাগ কি জিরো হবে কখনো? না স্যার, ওয়ানই দুটো থাকবে। লুপের মধ্যে ফ্ল্যাগ এখানে শুধু জিরো হয় কখন? যখন ডিসকোয়ালিফাই হয়ে যায় কোনো একটা জিনিস দ্বারা মডিফাই, মানে ভাগ হওয়ার কারণে। তাহলে এখানে ফ্ল্যাগটা চেক করবো ফ্ল্যাগ ওয়ান কিনা, যদি হয় তাহলে কি বুঝবো সে ভিতরে ঢুকে নেই। আর ভিতরে ঢুকে নেই মানে কি, কোনো ডিভিসরে আসলে পসিবল পাওয়া যায়নি যেটাতে আসলে সে ভাগ খায়। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমি এখান থেকে চেক করবো যে সে আসলে প্রাইম কি প্রাইম না। ওটা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। ফ্ল্যাগ তাহলে এই কারণে রাখছি কারণ আমি জানি না এটা আবার, এটা এমন একটা প্রসেস, গোটা প্রসেসটা শেষ না হওয়া পর্যন্ত তুমি বলতে পারবে না। ঠিক আছে, বলতে পারবে না। যেমন 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 নয়, 2 দিয়ে যায় না, তুমি কি বলে দিবা যে এটা প্রাইম, এটা প্রাইম? না স্যার, প্রথম তিন দুই দিয়ে দিয়ে, দেখতে হবে। 9 তো 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, তো 2 দিয়ে গেল না, তুমি সাথে সাথে বলে দিবা? কেউ যদি এভাবে চিন্তা করে স্যার, মানে যদি যায় তাহলে নট প্রাইম, আর যদি না যায় তাহলে প্রাইম, এভাবে বললে হবে? না স্যার। এভাবে তো হবে না। যেমন কিছু সংখ্যা আছে যেটা আসলে তোমার শেষ পর্যন্ত না গেলে তুমি বুঝতে পারবে না যে আসলে এটা ভাগ যাবে কিনা। কথা বুঝতে পারছো? জি স্যার, এটা অনেক মজার আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে তোমাকে হোল প্রসেসটা মানে শেষ পর্যন্ত ট্রাই করতে হবে যে আসলে আসলে যায় কিনা আদৌ। শেষ সংখ্যাটা পর্যন্ত ট্রাই করে দিতে হবে যে মানে আদৌ যায় কিনা। ঠিক না? জি স্যার। দেখতে হবে। তাহলে আহ, বাকিরা এই প্রবলেমটা বুঝছো? সবাই বুঝছো প্রবলেমটা, যারা শুনতেছিল আর কি? জি স্যার। ওকে। তাহলে এখানে এটাকে আমরা ফ্ল্যাগ বলি, হ্যাঁ, এটাকে আমরা ফ্ল্যাগ বলি। ফ্ল্যাগিং সিস্টেম মানে এটা হলো একটা স্ট্যাটাস বা একটা সাইন যে আসলে আদৌতে মাঝখানে ইন দা প্রসেস কোনো ধরনের পরিবর্তন হয়েছে কিনা। আমাদের ওয়ান তো কোর প্রাইম, তাই জন্য ইনিশিয়ালি আমি কোর প্রাইমটা চেক করে নিছি, আর ওয়ান যদি কোর প্রাইম না হয় তাহলে 2 থেকে তো শুরু। তো 2 থেকে শুরু করে যতগুলো সংখ্যা আছে সবগুলো বাকিগুলো এখানে কাভার করো। ঠিক আছে, কি প্রশ্ন জি করতে স্যার। চাচ্ছি? জি স্যার, এই জায়গায় তো আমরা ফ্ল্যাগ ইউজ করছি, আমি তো এরকমই ইউজ করতে পারতাম, আইএনটি এজ ইকাল টু ওয়ান হলে প্রাইম হবে, আর না হলে নট প্রাইম। আই, আইএনটি এজ ইকাল টু ওয়ান, মানে ফ্ল্যাগ ইজ ইকাল টু ওয়ান না ধরে আমি এজ ইকাল টু ওয়ান ধরবো। হ্যাঁ, তোমার নাম ইকুয়ালও অন ধরতে পারবা, সমস্যা নাই, ডাজন্ট ম্যাটার। জি স্যার। জি স্যার, এটাই স্ট্যাটাস বলতে ফ্ল্যাগ চাচ্ছি। এটা একটা ইটস জাস্ট এ ভ্যারিয়েবল। ঠিক আছে, নাথিং জি এলস। স্যার। তুমি এখানে লিখতে পারো যে ইন্টিজার পাঞ্জাবি ইকুয়াল 1, এটাও লিখতে পারো, কোনো সমস্যা নেই। জি স্যার। তাহলে এই কোডটা আশা করি বুঝছো। জি স্যার, বুঝছি। এরকমই আরেকটা কোড আমরা চিন্তা করি, এটা হলো পারফেক্ট নাম্বার বলে। পারফেক্ট নাম্বার কেমন নাম্বার? কোনো একটা নাম্বারকে তার পসিবল ওই সংখ্যাটা বাদ দিয়ে বাকি কোনো সংখ্যা, বাকি যে ডিভিসর গুলা যে সে ভাগ যায়, সেই ডিভিসর গুলা যোগফল, টোটাল সাম যদি বের করো, তাহলে ওটা যদি ওর সমান হয় তাহলে ওটাকে আমরা বলছি পারফেক্ট নাম্বার। যেমন 6 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, তিনটা যোগ করো, 6 6 কিন্তু হয় 6 হবে। দিয়েও যায়, বুঝছো? 6 কিন্তু 6 দিয়েও যায়। এটা কিন্তু না, সে নিজে না। অবভিয়াসলি সে নিজে যদি যোগ করো, মানে এমন কিছু পৃথিবীতে এমন কোনো সংখ্যা আছে সে নিজে তার সাথে কোনো একটা জিনিসের কোনো একটা জিনিস যোগ যোগ করে 6 হবে? এটা পসিবল পৃথিবীতে কোনো একটা সংখ্যাকে কোনো একটা কিছু একটা যোগ করে তার সমান হবে? এটা জিরো ছাড়া তো কোনো পসিবল না। এই জন্য ওই জি স্যার। সংখ্যা বাদ দিয়ে চিন্তা করো, তাহলে 1 2 3, 3 3 হলো কত? 6। 6 এর সমান হচ্ছে না? সেটা পারফেক্ট নাম্বার। জি স্যার। যেমন আট, আট আট কি তোমার পারফেক্ট নাম্বার হবে? 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায় না, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায় না, 6 দিয়েও যায় না, 7 দিয়েও যায় না। তাহলে টোটাল যোগ কর, কত হচ্ছে? 7 হচ্ছে। 7 কি 8 সমান? না স্যার। 28টা দেখো, 28টা একইভাবে কি 1 2 4 7, এগুলো হলো পসিবল ডিভিসর সেট। ডিভিসরের মানে ভাজকের সেট, পসিবল ভাজকের সেট। ভাজকের সেটটাকে যদি সাম করো, তাহলে ওই যোগফলটা যদি এন এর সমান হয়, যে নাম্বারটা কনসিডার করছি তা যদি সমান হয়, তাহলে সেটাকে আমরা পারফেক্ট নাম্বার বলবো। পারফেক্ট নাম্বার বুঝতে পারছি ডেফিনেশনটা? জি স্যার। তাহলে কোডটা যদি আমরা একটু লেখার চেষ্টা করি, আমরা আসলে কি করব? আমরা ডিভিসর গুলো বের করবো না, 1 থেকে শুরু করে জি কত স্যার। পর্যন্ত, n - 1 পর্যন্ত এই সংখ্যাগুলো আমরা কি করব? এগুলো হলো আমাদের পসিবল, পসিবল ডিভিসর সেট, পসিবল। সবগুলোতে যে ভাগ যাবে কোনো কথা নেই। যেমন এই যে 28টা, এদিকে 3 দিয়ে গেছে, 5 দিয়ে গেছে, 6 দিয়ে গেছে, 8 দিয়ে গেছে, যায় নাই তো? না স্যার। যেগুলা যাবে সেগুলা পর্যন্ত, কতটুকু পর্যন্ত? 27 পর্যন্ত আর কি, ঠিক না? 1 থেকে শুরু করে কত পর্যন্ত? 28 - 1। 27 পর্যন্ত। তাহলে আমাদের এমন একটা ফর লুপ লাগবে, কি হবে ফর লুপটা? ইন্টিজার আই ইকুয়াল 1 থেকে শুরু হবে, যাবে কত দূর? n পর্যন্ত। এন মান, এন অথবা পর্যন্ত। ইকুয়াল যদি দাও n - 1 পর্যন্ত। ঠিক আছে। জি স্যার। আমরা কি চেক করব যে যে এই যে আমাদের যে সংখ্যাটা এনটা, এইটা কি
এই আই দিয়ে ভাগ যায় কিনা। যদি যায় তাহলে কি আমাকে ডিভিসর সেটের মধ্যে পড়বে না? জি স্যার। যদি যায় তাহলে ভাগ ভাগ করে তুমি কি লিখতেছো, স্যার এখানে তো এগুলা আলটিমেটলি যোগ করতেছি, তাহলে এই যে ওয়ান যখন ডিভিসর যাবে সেটাকে আমি একটা পুট এখানে একটা সামের মধ্যে ঢুকে রাখবো, আলটিমেটলি আপনি যোগই করতেছেন, তাহলে একে যোগ করে ফেলবো না? জি স্যার। তাহলে সাম ইকুয়াল সাম প্লাস আই, যোগ করে ফেলবো, ওয়ান দিয়ে যাচ্ছে, যোগ করে ফেললাম। তারপর সামনে আগে গেলাম, যে স্যার তুমি যদি বলে, স্যার যদি না যায় তাহলে কি করবো, তাহলে ইগনোর করো। যেমন তিন তো যাবে না এখানে, তাহলে কি আমরা আমরা কি মানে কি বের হয়ে চলে যাবো? না স্যার, আর আমি মানে চার চার দেখবো। যায় নাকি দেখতে হবে। হ্যাঁ, চার দেখবো, চার দিয়ে গেলে তো ভালো, যোগ করে ফেলবো, না গেলে সামনে আগাবো, পাঁচের জন্য পাঁচ দিয়ে ট্রাই করবো, পাঁচ যাবে না ভালো কথা, ছয় দিয়ে যাবে না ভালো কথা, সাত দিয়ে তো যাবে, আগাবো। এবার কত দূর পর্যন্ত যাবো, 27 পর্যন্ত যাবো। বুঝলে, যে জি 28 মানে স্যার। সাত করে 27 পর্যন্ত। তাহলে এবার যোগ করতে করতে থাকবে নাকি? জি স্যার। যোগ করে আসলো, বাইরে যখন আসবা কি হবে, যে সাম ইকুয়াল ইকুয়াল কি, এই যে সামটা ইকুয়াল কি, নাম্বারের সমান। এন এর সমান হবে না? জি স্যার। এন এর সমান হবে, যদি এন এর সমান হয় তাহলে আমি কি করবো, প্রিন্ট এফ পারফেক্ট নাম্বার ইজ নাম্বার, পারফেক্ট। পারফেক্ট নাম্বার। আর যদি না হয় তাহলে কি বলবো, নট এ পারফেক্ট নাম্বার, ঠিক আছে, প্রিন্ট এফ জি স্যার। নট এ পারফেক্ট নাম্বার। ঠিক আছে, বাকি স্ক্যান স্ক্যান গুলো করলাম না, স্ক্যান তুমি এন নিতে পারো, ইন্টিজার এন ডিক্লেয়ার করে নিতে পারো, কিছু না কোনো, ঠিক আছে। জি স্যার। হুম। আর একটা প্রবলেম যদি আমি করাই, কোনো একটা নাম্বার বাইনারি কিনা, একটা তোমাকে ইন্টিজার দেওয়া হবে, ঠিক আছে, এরকম বড় একটা ইন্টিজার দেওয়া হবে, যেমন এটা একটা ইন্টিজার না, জি স্যার। এটা একটা ইন্টিজার। তো এটা একটা ইন্টিজার বলা যায়, বড় একটা ইন্টিজার। তো তোমাকে বলতে হবে এটা এই ইন্টিজারটা তোমার বাইনারি কিনা। যেমন 1 2 3, এটা কি বাইনারি হবে? না স্যার। না, এটা টু আর থ্রি চলে আসছে না। যেমন জি ওয়ান স্যার। টু ওয়ান 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 এভাবে হাজারটা যদি জিরো এখন থাকে, লাভ আছে, দুই চলে আসছে না। জি স্যার। তাহলে এটা সলভ কিভাবে করবা? যদি ওয়ান আর জিরো বাদে অন্য কিছু থাকে তাহলে ব্রেক দিব। হুম। তাহলে আহ, তোমাকে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ডিজিট চেক করতে হবে না, যে কি অবস্থা, জি স্যার। কি অবস্থা। যদি কাউকে এমন কাউকে পাও যেটা আসলে কি ওয়ান আর জিরো না, তাহলে কি বলবা, যেটা আসলে কি বাইনারি না, ঠিক না? জি স্যার। ফ্ল্যাগ জিরো করে তা- দিব। হ্যাঁ, ফ্ল্যাগ জিরো করে দিব। যদি ওয়ান এবং জিরো ছাড়া অন্য কোনো ডিজিট পাই, ফ্ল্যাগ জিরো করে দিব। এই এই ডিজিট আলাদা আলাদা বের করার উপায় কি? তার গত দিন যে আপনি দেখিয়েছিলেন হোয়াইল দিয়ে। এটা জি স্যার। প্রথমে মড করে কি ডিজিট বের করি, ডিজিটটা চেক করবো, ঠিক না, যে এন ইকুয়াল ইকুয়াল ওয়ান অথবা এন ইকুয়াল ইকুয়াল জিরো কিনা, ঠিক না? সরি, এন তো না, জি স্যার। আর আর জিরো বা ওয়ান কিনা, ঠিক না? আইতার ওয়ান হইতে হবে অথবা জিরো হইতে হবে। জি স্যার। আচ্ছা, আমরা যেহেতু ডিসকোয়ালিফাই করবো, কি লিখবো, আর ওয়ানও না আর জিরোও না। টু যদি থাকে তাহলে টু এর ক্ষেত্রে কি ধরা পড়বে, আর তো আর টু তো ওয়ানও না, জিরোও না, তাহলে আমরা কি বলবো, ব্রেক করে দিব না? জি স্যার। ব্রেক করে বাইরে চলে আসবো। আর তো আমরা ওই ভাঙ্গাভাঙ্গির করতে তো এই দুইটা লাইন থাকতো না, যে কি মড করা ভাগ করা, এটা তো জানো নাকি? জি মাঝখানে স্যার। প্রিন্ট করতাম, এখন আমরা প্রিন্ট করতেছি না, ডিজিট গুলা বের করে আমরা অ্যানালাইসিস করতেছি, যেটা আসলে ওয়ান বা জিরো বাদে অন্য কিছু নাকি, ঠিক না? জি স্যার। তো এখানে আবার ইস্যু হলো না, যে কেউ মনে করি যে সারা দুনিয়া ঘুরে আসে, মানে মানে যে মনে করো 1011 এটা, এই সংখ্যাটা কি ভিতরে ইফে ঢুকবে কখনো, এখানে ঢুকবে, এই ব্রেকে ঢুকবে কখনো? না স্যার, ঢুকবে না। ঢুকবে না। কিন্তু 1 2 1 0 0 0 এই সংখ্যাটা কি ঢুকবে, এই দুইয়ের জন্য ঢুকে যাবে জি নাকি? স্যার। তাহলে জি এই স্যার, দুইয়ের জন্য এত ঢুকবে। সিচুয়েশন না, যে ব্রেক হয়ে আসলাম, না না ন্যাচারাল ডেট হইলো, মানে কি সাডেন ডেট হইলো না ন্যাচারাল ডেট হইলো, এটা বোঝার কোনো উপায় আছে? জি স্যার, ওই যে ফ্ল্যাগ ব্যবহার করতে হবে তাহলে এখানে আগের ফ্ল্যাগ মতো। ইউজ করতে, বুঝতে পারছো কখন ফ্ল্যাগ ইউজ করতে হয়? জি স্যার। যখন বুঝতে পারছি। ন্যাচারাল আর সাডেন দুই ধরনের ডেট মানে একটা জায়গায় আসে উপস্থিত হয়েছে, আমি বুঝতে পারছি না কিভাবে হয়েছে আসলে, তুমি এই মোমেন্টে আসলে কিভাবে বলবো যে কিভাবে কি আসলো। সেক্ষেত্রে তুমি এভাবে দিতে পারো, জিরো বা ওয়ান, যে কোনো একটা দাও, ইস্যু না, ওয়ান দিতে পারো, যে ধরে নি বাইনারি, ভিতরে যদি ঢুকে তাহলে কি করবো, ফ্ল্যাগটা কি চেঞ্জ করে দিবা না জিরো করে দিবা? জি স্যার। এখানে এটা শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে, ফ্ল্যাগটা জিরো করে দিবা, এখানে চেক করে দিবা যে ইফ ফ্ল্যাগ ওয়ান, তাহলে কি প্রিন্ট এফ বাইনারি বাইনারি এস
নট বাইনারি। নট বাইনারি। বুঝতে পারছো? জি স্যার। স্যার, তাহলে বলো। স্যার শুধুমাত্র 1 আর 0 থাকার পরেও তো এটা বাইনারি ছাড়া ডেসিমেল বা অন্য কিছু হতে পারতো। আমরা বলতেছি যে বাইনারি চেকার, বাইনারি কি না, এখন ডেসিমাল চেকার করলে তোমার ডেসিমালের জন্য করতে হবে। তুমি মানে আমরা এখানে বলতেছি যে বাইনারি চেকার, এটা মানে বাইনারি কি না এটা বলতেছি, ইয়েস অর নোতে বলবো, বাইনারি অথবা বাইনারি না। বাইনারি না, এখন বাইনারি না হয় এখন কি হয়েছে ওটা আমি বলতে পারছি না। তুমি যে ডেসিমাল চেকার বানাও তাহলে কি করতে হবে তোমাকে? এবার দিতে হবে না জি ইফ স্যার। আর কি লেস দেন 0 অথবা কি আর গ্রেটার দেন 9, জি এরকম স্যার। যদি হয় তাহলে ব্রেক না। ডেসিমাল জি চেকার স্যার। যদি হয় তাহলে কি ডিজিট গুলা কেমন হবে, এরকমই তো হবে। জি স্যার। তাহলে এগুলো অবশ্যই 0 থেকে 9-এর মধ্যে হবে। তখন এটা দিবা জি না যে স্যার। যে 0 না, 0 থেকে ছোট কিছু একটা, আবার 9-এর থেকে বড়। জি আসলে স্যার। এরকম তো হবে না, ইন্টিজার যদি দাও পৃথিবীর যে কোনো ইন্টিজারে তো তোমার আসলে ডেসিমাল হবে, এই জন্য আসলে ডেসিমাল চেকার আমি করতেছি না। মানে বাইনারিটা একটু স্পেশালিস্ট, এটা করতেছি না, বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। তবে তবে তুমি অক্টাল চেকার করতে পারো, অক্টাল চেকার। অক্টাল চেকার কি করবে, এই যে 0 থেকে ছোট 0 থেকে 7 পর্যন্ত। আবার 7 থেকে বড়, মানে 8 9 তো সে সোজা উঠতে পারবে না, ঠিক না? জি স্যার। এই তো এই অক্টাল চেকার হয়ে গেল। আর ডেসিমাল চেকার যদি হয় তাহলে কি করবা? 0 থেকে ছোট ছোট আর 9 থেকে বড়। অথবা 9 থেকে বড়, 9 থেকে তো বড় বলতে আসলে কি, 9 10, তো 10 তো আর সেভাবে নিবে না। এইভাবে চেক করতে হবে যে আহ, তখন তো আসলে ইন্টিজারে দিতে পারবো না, তখন আসলে অন্য জিনিস ওটা, ওইটা অন্য, ওইটা স্ট্রিং এর আন্ডারে পড়বো আর কি। তখন তো তোমার তোমার ওই ইনপুট গুলা কেমন হবে, দেখতে কেমন হবে না, ওটা তো আসলে ধরতে পারবে না ইন্টিজারে। তখন এই প্রোগ্রামটা চলবে না, বুঝছো? হেক্সাডেসিমাল জি চেকার স্যার। এইভাবে হবে না, বুঝছো? কারণ এগুলো এই এই এর তো ক্যারেক্টার, ক্যারেক্টারকে তো মোড করা যায় না। বাট জি অক্টাল, স্যার। অক্টাল বাইনারি গুলা চেক করা যাবে। মানে ফ্ল্যাগিং এর ইউজটা আর কি দেখানোর জন্য এত কিছু বলা, বুঝছো? আচ্ছা, আমরা একটা ছোট্ট টপিক পড়বো, ছোট টপিক হলো মানে গো টু আর কি, হ্যাঁ। তোমাদেরকে হয়তো এটা কখনো পড়তে হবে না, সিএসসি যারা পড়ে তাদেরকে হয়তো পড়তে হয় কম্পিউটার যে একটা কোর্সে, বাট তোমাদের কখনো পড়তে হবে না, বা একটু দেখে রাখো আর কি। এটা হলো যে নট রিকমেন্ডেড, রিকমেন্ডেড বানানটা ভুলেছি না, না, নট রিকমেন্ডেড, এটা রিকমেন্ডেড না। গো টু এটা ইউজ করা রিকমেন্ডেড না, কেন? এটা কিওয়ার্ডটা এরকম যে গো টু দিস প্লেস, মানে গো টু তারপর কোথায় যাবো ওইটা এখানে লেখা থাকে। গো টু কোথায়, এই প্লেসে যাও, এই প্লেসটা কোথায়, প্লেসটা এক জায়গায় লেভেল লেখা 1। আছে। আমি যদি একটা কোড দিয়ে তোমাকে দেখাই, এই কোডটাতে দেখো, নর্মাল কোডটা যে ফ্লোটা দেখো, একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ক্লিয়ার স্ক্রিন করলাম, একটা এজ নিলাম, এজটা ইনপুট নিলাম, এজটা যদি 18 ছোট হয় গো টু রিজেক্ট, ঠিক আছে? এখন এইটা ছোট কোড, এটা তোমার আসলে 16 17 লাইনের কোড, রিজেক্টটা তুমি চট করে দেখাবো, রিজেক্টটা এখানে 15 নম্বর লাইনে বসে আছে। নিয়মটা হলো গো টু দিবা, কোথায় যাবা, কথা যে যে জায়গা, যে জায়গা যাবা ওই জায়গার একটা নাম দিতে হয়, যে কোথায় যাব, রিজেক্ট নামের ওই জায়গাটাতে যাবো। রিজেক্ট নামের জায়গাটা কোথায়, কোনো একটা ওই জায়গাটা যেখানে লিখবা ওই জায়গাটাতে ওই রিজেক্ট যে প্লেসটার নাম, প্লেসটার নাম্বার লিখে একটা কোলন দিবা। সহজ কথায় মানে গো টু দিস লাইন, গো টু দিস প্লেস, ওই প্লেসটা কোনো একটা লাইনের আগায় হয়তো এখানে বসে থাকবে, ওখানে তোমার এই প্লেসের নামটা দিয়ে একটা কোলন দিতে হয়। মানে তুমি যখন গো টু বলতেছো, গো টু রিজেক্ট বলতেছো, এই তো কার্সরটা, এই যে এই কার্সরটা এখান থেকে কোথায় চলে আসবে, এখান থেকে ডাইরেক্ট 15 নাম্বার চলে আসবে, বুঝছো? এই যে 11 12 জি 13 স্যার। 14 এগুলাকে কি করে, স্কিপ করে, কথা বুঝছো? জি স্যার। স্কিপ করে কোথায় চলে যাবো, এটা এখানে চলে আসবে। কেউ যদি বলে স্যার আমি যদি এখানে রিজেক্ট লিখি, তাহলে কি হবে, কি হবে, এখানে চলে আসবে। জি স্যার। ওই বলছে, স্যার আমি যদি রিজেক্ট এখানে একবার লিখি, এখানে একবার লিখি, তাহলে বলো দেখি কি হবে। তা দুই জায়গায় রিজেক্ট লিখে? একটা মানুষের এট এ টাইম 2 জায়গায় জার্নি করা পসিবল নাকি? না স্যার, কম্পাইলার দ্বন্দ্বে পড়ে যাবে। দ্বন্দ্বে পড়ে যাবো না, 5-এ যাবো না 15-তে যাবো। এই জন্য একটা জি রিজেক্ট স্যার। তুমি 10 জায়গায় ইউজ করতে পারবে না, ঠিক আছে? তাহলে স্যার তাহলে আমি যদি জি এভাবে স্যার। দিই, এখানে এখানে রিজেক্ট 1 লেখা, এখানে রিজেক্ট 1 দিলাম, যদি এলসে যায় তখন রিজেক্ট 2 দিব, তাহলে রিজেক্ট এখানে 2 দিলে ওদিক যাবে, হ্যাঁ ওটা ঠিক আছে। মানে জায়গার নাম যাতে সেম না হয়, তো মানে এই পয়েন্ট থেকে বলতেছে যে লন্ডন যাও, লন্ডন যাও, ঠিক আছে, এরকম যাতে না হয়, 2 জায়গা নাম সেম ইউজ করছে, বা মানে দুইটা মানে ফিজিক্যাল স্পেস দেখাচ্ছে।
লন্ডন 5 নম্বর লাইনে, লন্ডন 15 নম্বর লাইনে, এবার পসিবল নাকি? লন্ডন তো এক জায়গায় থাকে। ঠিক আছে। জি স্যার। এটা হলো প্রথম কথা যে তুমি লেভেল, এটাকে বলে লেভেল, বলে এটাকে লেভেল। আমরা প্যাকেটের কাছে লেভেল লাগাই না? যেটা এটা মনে করো রাঁধুনির প্যাকেট, এটা হলো তোমার সয়াবিন তেলের প্যাকেট, ওটা লেভেল লাগানো থাকে না? এটা কোথায় কি? জি স্যার। তো লেভেল অথবা প্লেস চিন্তা করতে হবে যে কোথায় যাব। এই লেভেলটা যেই জায়গায় বসানো আছে ঠিক ওই গোড়ায় যাবো, মানে এখানে চলে আসবে। এখানে তারপর কি দেখা পাচ্ছে, প্রিন্টেড বলতেছে। এ তুমি নর্মাল ফ্লোটা দেখো কি হচ্ছে। আমার বয়স যদি 18-র কম হয় তাহলে কি বলতেছে, গো টু রিজেক্ট। রিজেক্ট এখানে চলে আসলাম। এখানে কি দেখা হচ্ছে, প্রিন্ট এফ ইউ ক্যান ভোট, ইউ ক্যান নট ভোট। ঠিক আছে না? এটা তো হওয়া উচিত নাকি? জি স্যার। তোমরা যদি আইসিডি কেউ পড়ে থাকো, অ্যালগোরিদমে লেখা থাকতো না, গো টু নাম্বার, নাম্বার লাইন 4, লাইন নাম্বার 4, গো টু লাইন নাম্বার 2। অ্যালগোরিদম যখন লিখতাম, জি যারা স্যার, যারা আইসিডি লেখা পড়ছো, থাকতো। যদি আইসিডি যারা পড়ছো, মনে মনে পড়ে কি? জি অ্যালগোরিদমে স্যার। যে লিখতে যে ক, খ এর 1, খ এর 2, লিখতে না? জি স্যার। যদি এরকম হয় তাহলে কি ক নম্বর লাইন বা 1 নম্বর লাইনে যাও, যদি না হয় তাহলে 3 নম্বর লাইনে যাও, শেষে যাও, উপরে যাও, এভাবে বলতো না? জি স্যার। ওই জিনিসটা আসলে গোটু দ্বারা বোঝায়। তো গোটু রিজেক্ট মানে এই জায়গায় চলে আসছে, এই জায়গায় এসে ক্যানট ভোট করলো। তাহলে কার্সরটা এখন এখানে থাকবে। কার্সরটা তো এখানে আনাইছো, তবে কার্সরটা কি দেখছি, প্রিন্ট করতে হচ্ছে, প্রিন্ট করলাম। তবে কার্সরটা কোথায় যাবে? এখানে চলে যাবে, গেট ক্যারেক্টারে। শেষ তারপর প্রোগ্রামটা। ঠিক আছে। জি স্যার। আর গোটুতে যদি না যায়, এলসি আসে, তাহলে কি হবে, ইয়েস ইউ ক্যান ভোট, তারপর কি এক্সিট। এক্সিট মানে প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এক্সিট মানে এই যে কালো যে স্ক্রিনটা আছে, এটা আসলে তোমার ক্লোজ হয়ে যাবে, বুঝছো? এক্সিট জিরো দ্বারা এই স্ক্রিনটা ক্লোজ করে দেওয়া যায় ফোর্সফুলি। ফোর্সফুলি যদি কনসোলটা তুমি বন্ধ করতে চাও, মানে ইন দ্য টাইম অফ রানিং, মানে when the program is running already, জোর করে যদি ফোর্স করে মানে ক্লোজ করে দিতে চাও, তাহলে এক্সিট এই অপারেশনটা দিতে হয়। যাই হোক, তারপর এইটা করার পর তো শেষ চলে যাবে, ঠিক না? জি শেষই হয়ে স্যার। যাবে। যদি এটা না দিতাম তাইলে কি হইতো, এই এক্সিটটা যদি না দিতাম তাহলে কি হইতো, ফ্লোটা কেমন? মনে করো আমি দিচ্ছি 21 বয়স, 21 বছর বয়স, তাহলে কি এলসে আসবে, ইয়েস ইউ ক্যান ভোট, এটা প্রিন্ট হবে। তারপর কি হবে? তারপরে ইউ ক্যান নট ভোট। তারপর তারপর কি মানে কার্সরটা এটা প্রিন্ট এর কাজ করলো, কার্সরটা এখন কোথায় আসবে? এখানে আসবে। তারপর জি এখানে আসবে। স্যার। তোমরা কারো মনে যদি প্রশ্ন থাকে, স্যার কার্সরটা যখন এখানে আসবে তখন কি হবে? তখন কিছুই হবে না। এটা তো ন্যাচারালি আসছে। 14 নম্বর লাইনের পর 15 নম্বর লাইন আসছে, ওখানে আসছেও। সামনে লেভেল লেখা না টেবিল লেখা কোনো ডাজেন্ট ম্যাটার। এটা অ্যাক্টিভ, মানে এটা কোনো ইম্প্যাক্ট, এটা কোনো এফেক্ট নেই, ইম্প্যাক্ট নেই, বুঝছো? যদি ন্যাচারালি জি এর স্যার। উপর আসে কেউ পড়ে, যদি ন্যাচারালি কেউ এসে পড়ে, কোনো ইফেক্ট নেই। বাট গো টু দিয়ে যদি কেউ আনায় তাহলে ইফেক্ট আছে, যে গো টু কোথায়, এই জায়গায়, একটু উপরেও না একটু নিচেও না, কথা বুঝছো? জি স্যার। এই তো। তাহলে একজন যদি এক্সিট দিতে ভুলে যায় তাহলে তো উলটপালট নাম্বার আসবে। এক্সিট হলে নিচে এসে আবার প্রিন্ট হবে। জি ঠিক স্যার। আছে। আচ্ছা, বাই দা ওয়ে, আমি একটা প্রশ্ন করি, যে যে বলতে পারবে, যে এই যে বলতে পারবে তাকে 5 মার্ক বোনাস দেওয়া হবে, ঠিক আছে? আমি যদি এই প্রোগ্রামটা এমন করতে চাই যে আমি এই যে হোয়াইল লুপ যেটা করে, যে বারবার আমি ইনপুট নিব, এই যে আমি দেখালাম, মনে করো যে যে এজটা আমি মানে এই যে এজ এর উপর বিশেষ করে আমি তো লিখলাম যে ইয়েস ইউ ক্যান ভোট, ইউ ক্যান নট ভোট, এরপরে আবার আমি কি নতুন করে ইনপুট নিতে চাই, আবার আমি 7 নম্বর লাইনে আসতে চাই, আবার আমি 7 নম্বর লাইনে আসে আবার আমি ইনপুট নিতে চাই, মানে কি আমাকে 7 নম্বর লাইনে আসতে হবে, অন্তত 5 নম্বর লাইনে আসতে হবে বা কিছু একটা, ঠিক না? এক্ষেত্রে আমি জি স্যার। কথায় কি লিখবো? স্যার হোয়াইল লুপের মধ্যে স্যার আমি লিখে দেবো গো টু 7 নম্বর লাইনে। কোন কথায় আমি কি লিখবো, আমি এটা বল, লাইন নাম্বার লিখে বল, কথায় কি লিখবো? ইন্টারেস্ট। এখানে এক্সিটটা নাই। এখন কোথায় কোথায় কোন কোডটা লিখলে আবার নতুন করে আমি ইনপুট নেওয়ার মতো অবস্থা হবে, যেখানে দেখো একবার তো ইনপুট নিছে, আরেকবার ইনপুট নিছে, কিভাবে হবে এটা? স্যার হোয়াইল ওয়ান দিলে হবে। হোয়াইল ইউজ না করে। ও আচ্ছা স্যার। স্যার এস ইউ ক্যান ভোটের পরে আমি লিখতে পারি গো টু 7 লাইন। কোথায় ইয়েস ইকুয়াল এস ভোটের পর গো টু 7 লাইন লিখলাম। গো টু সেভেন লাইন টোটাল। তো লেখা যাবে না, এখানে একটা নাম দিতে হবে, মনে করো নাম দিলাম যে অনিক, ঠিক আছে? অনিক জি স্যার। কোলন, তাহলে গো টু অনিক, এভাবে দিবা। জি স্যার, তাহলে আবার ইনপুট নিবে। তাহলে এখানে চলে আসবে, এখানে আসলে কি আবার ইনপুট নিবে, ঠিক আছে না? জি স্যার। আর যদি এখানে আসে ইউ ক্যান নট ভোট, তারপর তো পালায় চলে যাবে, 16 নম্বর লাইনের পর গেট আছে, তারপর তো মনে করে 17 নম্বর লাইনে হলে তো শেষ প্রোগ্রামটা, তা তো উপরে গেল না। জি। তাহলে তাহলে গো টু এই জায়গায় দিলাম।
তাহলে কি এই যে এই 16 নম্বর লাইনে আসে তো সেই প্রোগ্রামটা শেষ হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা গোটো দিতে হবে না? জি স্যার, এখানে তাহলে আরেকটা গরু দেওয়া লাগবে, তাহলে আবার নেবে। কোন একটা লাইনের স্পেসিফিক একটা নাম থাকে, বুঝছো? লাইন নাম, লাইন জি তো 7 বলা যায় না। তুমি যে চাও এইভাবে লিখতে পারো যে 7, এভাবে লিখতে পারো, সমস্যা নেই। বাট এইভাবে নাম দিতে হয়, লেভেলের নাম দিতে হয়, সুন্দর নাম দিতে হয়। যে তুমি এবার নাম দাও যে গোটো, অনেক নাম নাম দিয়ে সুন্দর একটা নাম, যে গোটো ইনপুট, এভাবে দিতে পারো, গোটো ইনপুট। জি ঠিক স্যার। আছে? তাহলে কি হবে, এখানে যখন আসবে আবার উপরে যাবে না? জি স্যার, আবার যাবে, হ্যাঁ। প্রত্যেক ক্ষেত্রে উপরে যাবে। তাহলে এই প্রোগ্রামটা চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এই জন্য আসলে আমরা প্রোগ্রাম তো চালাতে চাই না। যখন একবার ভোট হয়ে যাবে তখন আমরা কি করাবো, তখন আসলে এক্সিটটা এখানে অ্যালাউ করবো, যে এক্সিট। ঠিক আছে? জি স্যার। অথবা আমরা আরেকটা বুদ্ধি করি, যেহেতু আমরা গোটুর অনেক আমরা শিখতেছি, আরেকটা জিনিস করি যে আমরা যদি এই যে এক্সিট দিয়ে করবো না, এক্সিট দিয়ে করবো না, আমরা যেটা করবো যে গো টু এন্ড, এটা লিখবো। তাহলে এন্ডটা কোথায় দিব? এন্ড দ্বারা বোঝাচ্ছি শেষ, আমি প্রোগ্রামটা শেষ করে দিতে চাই, শেষ করে দিব। তাহলে কোথায় লিখবো? এখানে লিখবো না? এই 17 নম্বর জি লাইনে স্যার। এখানে ব্র্যাকেটটা না দিয়ে কি লিখবো? এখানে লিখবো এন্ড কোলন নাথিং, ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। তাহলে কি হবে, যখন গো টু এন্ড বলবো, যেটা কোথায় চলে আসবে? এখানে চলে আসবে না? জি স্যার। আর এখানে আসে মানে কি, কোডের প্রোগ্রামের শেষ। বুঝতে পারছো? জি স্যার। তাহলে গো টু লিস্টটা বুঝছো, গো টু তোমাকে স্পেসিফিক একটা জায়গায় আবার নিয়ে যায়। নর্মালি একটা কোডের ফ্লো কি, টপ টু বটম। জি স্যার। আগে যত কোড লেখা আছে এখানে, আমি এখানে যত পৃথিবীতে কোড লিখছি, এগুলা কোড কি জীবনে এরকম হবে যে এখান থেকে এখানে আসে আবার ব্যাক করছে এবারে ভাবে? না স্যার। এটা পসিবল না, তো এটা কখনো হবে না না। স্যার। নর্মাল ফ্লো টপ টু বটমই হয়, বাট তুমি যদি টপ টু বটম আবার যদি পিছনে পিছনে খেলা নিয়ে যেতে চাও উইদাউট ইউজিং এনি লুপ, তাহলে তোমাকে কি হতে হবে? তাহলে এইটা করার ছাড়া তোমার আসলে কোনো উপায় নেই। বাট বাট জি এটা স্যার। রিকমেন্ডেড কেন না, এটা কেউ একদম বলতে পারবা? যে বলবে তাকে 5 মার্ক দেওয়া হবে। এটা রিকমেন্ডেড কারণ কেন না? কারণ স্যার এটা তো মানে অনেক ক্ষেত্রে নিরন্তর চলতেই থাকে। না, অনেক ক্ষেত্রে নিরন্তর চলতে থাকে, এটা তো তোমার দোষ, তোমার ভুল কোড লেখা কিবা। যেমন আমি এখানে গো টু এন্ড করে আমি ঠিক করলাম, তুমি যদি গো টু অনেক লিখতে সারা জীবন এটা ঘুরতে থাকো, 7 নম্বর লাইনে সারা জীবন যেতে থাকতো, ঘুরতে থাকতো। বাট আমি গো টু এন্ড দিলাম, ঠিক করে ফেললাম না? জি স্যার। এইটাই শোনা, সারা জীবন ঘুরবে, যে এটা তোমার লজিকের ভুল। ওইটা গো টু মানে গো টু কেন ইউজ করতে মানা করতেছে ওরা? তার রিজেক্ট নামে যে আবার আলাদা একটা মানে মেমোরি ইউজ করা হইতেছে এর জন্য। না, এটাও না, আলাদা মেমোরি তেমন তেমন একটা ইউজ হয় না এখানে, জাস্ট একটা লেভেল, ছোট্ট একটা তো জিনিস। স্যার, এইটা ইউজ না করেও তো আমরা পারতাম ইফ এর পরে এইট যদি লেস দেন 18 হয় তাহলে প্রিন্ট এফ ইউ ক্যান নট ভোট, এইভাবে। করতে পারতা, ওইটা লজিকের জিনিস। গো টু এখানে ইউজ করছে, ইউজটা কিভাবে হইতে পারে ওইটা আর কি দেখানোর জন্য আর কি ইউ ক্যান ভোটটা নিচে দিচ্ছে। হ্যাঁ। জি স্যার। যেমন একটা একটা আমি বলি যে তোমার এই যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটা নাম শুনছো তোমরা? জি স্যার, শুনছি। জি স্যার। এটা এটা আমি পড়াইছি, জি মানে স্যার। প্রথম ক্লাসে পড়াইছি না অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, যে মিড লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা। লো তো হইলো মেশিন ল্যাঙ্গুয়েজ, হাই তো হইলো সি সি বা সি জাভা বা পাইথন। মিড লেভেল ল্যাঙ্গুয়েজ কি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ পড়েছিলাম না, ওই যে মনে আছে? অ্যাট S0 সামথিং, তারপর এস্টো, ইস্টো। হ্যাঁ। স্যার আমি তো তখন ক্লাস করছিলাম না। প্রথম জি স্যার, ক্লাসে অনেক এলডিএ। প্রথম প্রথম স্লাইডটা যদি দেখো তোমরা, ওখানে জন্য অ্যাট স্টোর জি স্যার, লেখা আছে এগুলো, অ্যাড স্টোর, এসওএস। এরকম ছিল। অ্যাট অ্যাট স্টোর S1 মানে কি, মানে মানে এস ওয়ান এ যা ছিল, এস ওয়ান এর S0 তে যা ছিল, S1 এ যা ছিল, দুইটা যোগ করে S0 তে রাখো, মানে S0 ইকুয়াল S0 + 1, এরকম ছিল আর কি। যাই হোক, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটা যদি তুমি করতে যাও, ওখানে আসলে তো ইফ এলস এসব নাই, ইফ এলস ফর লুপ এসব নাই। ওই ল্যাঙ্গুয়েজ এগুলা যেহেতু মিড লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এই যে বাই দ্য ওয়ে, যে ইফ ফর লুপ যেগুলো আছে, এগুলো হলো হাই লেভেল ফিচার। এগুলা কি হাই লেভেল ল্যাঙ্গুয়েজের হাই লেভেল ফিচার। এখন মিড লেভেলে কি ওই সুযোগ সুবিধা থাকবে? না স্যার। একটা বিএমডাব্লিউ গাড়িতে যে টেকনোলজি থাকবে, ওটা কি তোমার হোন্ডা টোন্ডা ওগুলা গাড়িতে কি থাকবে? মানে নর্মাল কম টাকার গাড়ি বা না স্যার। সহজ কথায় 1700 দশকের যে গাড়িগুলো আর 2024 সাল 25 সালের যে গাড়ি, এগুলা কি দুইটা টেকনোলজি পার্থক্য হবে না? জি স্যার, এখানে পার্থক্য হবে। এখানে মনে করো তোমার জাস্ট একটা বাটন ট্যাপ করলে তোমার গাড়িটাই অটো অটো কি বলে, অটো ড্রাইভার একটা মোড চলে যায়। বাট 17 সালে গাড়িটা ওরকম ছিল নাকি? ছিল? না ওরকম স্যার। তো ছিল না। তাহলে বোঝা যাচ্ছে যে আগের দিনের যে জিনিসগুলো আছে, অথবা মানে একদম প্রিমিটিভ যুগের যে গাড়িগুলো আছে, ওগুলোতে টেকনোলজি অত ফ্যাসিলিটেড ছিল না। মানে হাতে কলমে ওরা কাজ করতো, ঠিক না? যেমন নিউজ পেপার আগে কি করতো, হাতে হাতে লিখতো না? এখন তো মানে কম্পিউটারে করে, হাতে হাতে লিখতে ওরা কষ্ট বেশি হতো। এখন না তো স্যার। ফিজিবল নাই। তাহলে গো টু
অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ইফ এলস ফর লুপ হোয়াইল লুপ এগুলো নাই, ওখানে আসলে গো টু ইউজ করতে বাধ্য তারা, গো টু ইউজ করে প্রোগ্রামটা চলে। বাট এটা সুবিধা কি হয়েছে, এটা অনেক ফাস্টার একটা প্রোগ্রাম, কেন মেশিনের অনেক কাছাকাছি। যাই হোক, আমি কারণটা বলে দিই গো টু যে কারণে আসলে রিকমেন্ডেড না। এখানে তো 17 লাইনের একটা কোড লিখতেছো, যখন তুমি মনে করো 1000 লাইনের কোড লিখবা, যখন তুমি হবে লিখবো যে গো টু দ্যাট প্লেস, গো টু দিস প্লেস, তুমি আসলে তুমি ভাবো তো, আমি যখন গো টু রিজেক্ট লিখছি, এটা ছোট কোড বলে তুমি দেখতেছো, আচ্ছা রিজেক্টটা হইলো কোথায়, এইখানে, এনটা হইলো কোথায়, এখানে, অনেক লিখছিলাম কোথায়, এখানে। ছোট 16 লাইনের কোড খুঁজে বের করতেছো, বাট 1000 লাইনের বা 10,000 লাইনের যদি কোড হয়, এখানে এই যে রিজেক্ট কোডটা কোথায় আছে, এটা এটা খুঁজে বের করতে অসুবিধা না, এটা উপরে আছে না নিচে আছে না মাঝে আছে না কোথায় আছে। জি স্যার। জি স্যার। তো গো টু ইউজ করলে কি হয়, এলোমেলো কোড এলোমেলো কোড, কোডটা এলোমেলো হয়ে যায়। মানে মানে এই যে কার্সরটা কখনো উপরে যায়, কখনো উত্তর, কখনো দক্ষিণ, কখনো পূর্ব, কখনো পশ্চিম, এক সময় একই দিক যায়। সেইভাবে আসলে প্রোগ্রামের যে নর্মাল ফ্লোটা প্রোগ্রামার আসলে কি কন্ট্রোল করতে পারে না, ট্র্যাক রাখতে পারে না। এই জন্য এটা রিকমেন্ডেড না। নর্মাল যে টপ টু জি স্যার। বটম ফ্লো, যেমন হোয়াইল লুপ লিখলে বোঝা যায় যেখানে কন্ডিশনটা যতক্ষণ যতক্ষণ না ডিসস্যাটিসফাই করছে ততক্ষণ পর্যন্ত ঘুরবে, এটা বোঝা যায়। বাট এই যে আমার এই লাইন থেকে কখনো 3 নম্বর লাইন চলে গেল, এখান থেকে আবার কিক খায় আবার 16 নম্বর লাইন চলে আসলো, এখান থেকে কিক কিক খায় আবার 11 নম্বর লাইন চলে আসলো, যখন যখন তখন যেখানে সেখানে চলে যাচ্ছে, এটা তো কোডের আসলে ফ্লোটা নষ্ট করছে। এই জন্য এটা রিকমেন্ডেড না, বুঝতে পারছো? জি স্যার, বিশৃঙ্খলা তৈরি হয়। হ্যাঁ, সি যদি ইউজ করছো তাহলে ওই যে তুমি নর্মাল যে লজিক গুলো আছে, ফাইল টয়েল আছে, এগুলো ইউজ করো। বা এইসব উথাল পাথাল লাইনে চলে যাচ্ছে এমন কোড টেকনোলজি ইউজ করা যাবে না, এটা অনেক আগে ইউজ করা হতো, বা এটা রিকমেন্ডেড না। বাট এটা এখনো আর কি আছে আর কি, বুঝতে পারছো? জি স্যার।